এবারই প্রথম দেখলাম এটা পুরোটা উল্টা। ফুটপাতে দোকান বেড়ে গেছে, সড়কের শৃঙ্খলা কমে গেছে, এবং রিক্সাওয়ালারা দেখি ট্রাফিককে পাত্তাই দেয় না, সার্জেন্ট ট্রাফিককে 2 পয়সা গুরুত্ব দেয়। বারবার চেষ্টা করেছি সরকারকে কথাটা বলতে, যে আমরা যারা বঞ্চিত, ব্যথিত, লাঞ্ছিত, নিপীড়িত ছিলাম তাদের কথা আলাদা। যেই লোকটা রাস্তায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতো বা 2 ঘন্টা জ্যামে থাকতো, সেই লোকটাও এখন যখন দেখে এই সরকারের সময়ও তাকে একইভাবে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, সে কিন্তু কোনো পার্থক্য খুঁজে পায় না। সে কিন্তু মনে করে না যে রাষ্ট্রে কোনো পরিবর্তন এসেছে। সুতরাং আমরা অত্যন্ত জোরালোভাবে দাবি করব যে এই সরকার অন্তত যাওয়ার আগে সড়ক নিরাপত্তার ব্যাপারে, নিরাপদ সড়কের আন্দোলনের এই অর্গানাইজার থেকে ডেকে হলো কিছু সুপারিশ অন্তত তারা যাতে বাস্তবায়ন করে যায়। এবার তোমাদের সমালোচনামূলক কিছু কথা বলি। সমালোচনাটা তোমাদের না। তোমরা জানো যে তরুণ এবং প্রবীণ, নবীন এবং প্রবীণ একটা দ্বন্দ্ব থাকে। আমরা যারা মাঝখানে আছি, তরুণও না আবার প্রবীণও হই নাই, আমরা এই 2 গ্রুপের মধ্যখানে কিছুটা সমঝোতামূলক ভূমিকা রাখছি। আমরা যেখানে যাই, প্রবীণরা সারাক্ষণ বলছে তরুণরা তো সব ধ্বংস করে দিল, তরুণদের আচার আচরণ কত খারাপ, দেখেন তারা কত অদ্ভুতপূর্ণ কথা বলছে। তখন আমরা তাদেরকে বলি যে তারা অদ্ভুতপূর্ণ বলেই তো তারা হাসিনাকে সরাতে পারছে, তাদের শক্তি এবং সাহস দেখাতে পারছে বলেই তো গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে আপনার লাইসেন্স দেখান। আমরা যখন এটা জোরালোভাবে বলি তখন ওরা কিছুটা ঠান্ডা। আবার যখন আমরা তোমাদের কাছে আসি, তোমাদেরকে বলি যে দেখো তোমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ নিতে হবে। আজকে তোমরা দেখছো যে আমরা কিছুটা লজ্জিত, টেলিভিশনে পত্রিকায় আমরা দেখছি যে তরুণদের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরও কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। তোমরা কি এটার জন্য লজ্জিত না? অবশ্যই। তাহলে এই চ্যালেঞ্জের ব্যাপারে কথা বলতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের তরুণদের গায়ে কাঁদা লাগানোর, আমাদের দিকে আঙুল তোলার জন্য কেউ যাতে আমাদের যে অর্জনটাকে কেউ যাতে নস্যাৎ করতে না পারে, তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এটা বিক্ষোভ বা প্রতিবাদের কথা না, এটা আত্মসংশোধনের জন্য করতে হবে। কারণ তরুণদের আশা যদি শেষ হয়ে যায়, তরুণদের পক্ষ থেকে যদি প্রত্যাশা শেষ হয়ে যায়, তাহলে আমাদের আর কিছু অবশিষ্ট থাকবে না। শেষ কথা, তোমরা যেভাবে তোমাদের 2জন বন্ধুকে হারিয়ে একটা আন্দোলনের বীজ বপন করে সারা বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছিলে, আমরা এমন একটা রাষ্ট্রে আছি। এখানে ডক্টর সাহিয়ার তার অভিজ্ঞতা বর্ণনা করেছে, আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। আমি গত বছর নিউ ইয়র্কে গিয়েছিলাম, সেখানে আমি একটা দুর্ঘটনায় পতিত হয়েছি। এই উদাহরণটা দিচ্ছি, তোমাদের এটা কাজে লাগবে। আমার একজন কাজিন আমাকে রিসিভ করতে এসেছিলেন, ওনার একটা নতুন গাড়ি কিনেছেন। উনি আমাকে বললেন যে তোমাকে আমার গাড়িতে আমি লং ড্রাইভে নিয়ে যাব। একটা সিগন্যালে দাঁড়ানো, আমরা 2 জন গল্প করছি, হঠাৎ দেখলাম পেছন থেকে, সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে বিকট জোরে একটা ধাক্কা আমাদের গাড়িকে দেওয়া হয়েছে। আমার আর্থ্রাইটিসের পেইন আছে, আমার পিঠে মনে যেন চাপ দিয়ে ধরেছে। তো আমার কাজিনকে দেখলাম, উনি বসে আছেন, উনি পুলিশে কল দিয়েছেন। আমি খুব কমপ্লেক্স ভার্সনে বলছি। পুলিশে কিছুক্ষণ পর পুলিশ আসলো, পেছন থেকে যে মেয়েটা গাড়ি ড্রাইভ করছিল সে এসে আমাদেরকে বললো, সরি তোমাদের কি কোনো সমস্যা হয়েছে? আমি তো বুঝতে পারি না, আমি চাই সমস্যা হয়েছে, আমাদের পেটে ব্যথা পাইছে। তুমি এত জোরে ধাক্কা দিলা, এটা তো বাংলাদেশেও হয় না। ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে ধাক্কা দেয়। আমি তো খুব বিরক্ত হলাম, আমেরিকায় আসলাম, এত সভ্য দেশ, বাংলাদেশে তো অন্তত সিগন্যালে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে মেরে দেয় না, এখানে মেরে দিলে এত জোরে। তারপরে পুলিশ আসলো, পুলিশ এসে ছবি তুললো, ভিডিও করলো, রিপোর্ট নিল। ওই মেয়েটাই পুলিশকে বললো যে ওর গাড়িতে ওর একজন ভাই আছে, সে বাইরে থেকে এসেছে, সে ব্যথা পেয়েছে। পুলিশ এসে আমাকে জিজ্ঞেস করেছে তুমি কি ব্যথা পাইছো? ততক্ষণ আমার ব্যথা একটু কমে টমে গেছে। আমি না, নাথিং, ওকে। বলছে না তুমি ব্যথা পাইছো। আমি তুমি কি বলছো? বলো যে ও বলছে তুমি ব্যথা পাইছো। আমি চিন্তা করলাম কি ব্যাপার, যে আসামি, আমি তো বাদী, আসামি বলছে যে বাদী ব্যথা পাইছে।
আমার তো খুব জরুরি ছিল, কারণ অ্যাডজাস্টেড ছিলাম। পুলিশকে আমি বললাম যে ভাই আমি ব্যথা ট্যাথা পাই নাই, এমনি প্রথমে লাগছিল, এখন বলছো তোমার পাসপোর্ট দাও। পাসপোর্ট নিল, অ্যাম্বুলেন্স কল করলো, তোমাকে আমরা হসপিটালে নিয়ে যেতে চাই। আমি পুলিশের মাপ চাইলাম, ভাই আমি ব্যথা ট্যাথা কিছু পাই নাই, দুষ্টামি করে বলছি, আমারও তুমি একটু জায়গা দাও। অনেক রিকোয়েস্ট করার পরে যাই হোক আমাকে অ্যাম্বুলেন্সে তুললো না, কিন্তু আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস নিয়ে রাখলো। বিকেল বেলায় পুলিশ আমাকে কল দিয়েছে।